বন্ধুরা, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস এবং কিবোর্ড সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব এই মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট প্রবেশ করানো বা টেক্সট ইনসারশন। তো ধরা যাক আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা আছে এবং সেখানে একটি ডকুমেন্ট ওপেন করা আছে। তো দেখুন আমার মাউস পয়েন্টার এখন আমি যখন মুভ করছি, দেখুন এটি এখনও অ্যারো বা তীর আকারে রয়েছে। আমি যখন টেক্সটের উপর নিয়ে যাচ্ছি, দেখুন এটি আইবিএম পয়েন্টার হিসাবে সে পরিবর্তন হয়ে গেছে। আমি যদি টেক্সটের বাইরে নিয়ে যাই আমার মাউস পয়েন্টারটি, দেখুন মাউস পয়েন্টারটি চেঞ্জ হয়ে গেছে, তাহলে আইবিএম কার্সর আর থাকছে না। তো ধরা যাক আমার এখানে যে টেক্সটগুলি রয়েছে, আমি এখানে প্রথম লাইনের পরে অ্যান্ড হাই হিউমিডিটি, এইখানে আমি একটি লাইন যোগ করতে চাই, যেগুলো আমি বাম পাশে লিখে রেখেছি, এটা আমি এখানে লিখব। তাহলে এইখানে যখন আমি টেক্সট প্রবেশ করাবো, দেখুন আমার এই যে আইবিএম কার্সর হয়ে গেছে। আমি এটি এখন ক্লিক করি, আমার মাউসের বাম বাটন ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি এখন ব্লিঙ্কিং কার্সর হয়ে গেছে। সুতরাং আমি এখন এখানে টেক্সট প্রবেশ করাতে পারবো। তো এখন আমরা কিবোর্ড থেকে আমার টেক্সটগুলি প্রবেশ করাই। ওকে, রিজিওনাল, আমি কিবোর্ড থেকে শিফট বাটন চেপে বড় হাতের আর করি। ওকে, তারপরে অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে টাইপ করি সেভাবে রিজিওনাল স্পেস ক্লাইমেটিক স্পেস ডিফারেন্সেস স্পেস ইন দিস স্পেস ফ্ল্যাট স্পেস কাউন্ট্রি স্পেস আর মাইনর ফুল স্টপ অ্যান্ড স্পেস। ওকে, তাহলে আপনারা দেখতে পারলেন যে কোনো একটি ডকুমেন্টের টেক্সটের মধ্যে আমরা টেক্সট কী করে এন্ট্রি করতে পারি। তো আমরা মাউস পয়েন্টার দিয়ে আমি ক্লিক করে সেখানে আমার টেক্সট টাইপ করতে পারি এবং কন্টিনিউয়াসলি কিন্তু আমি টাইপ যত করতে থাকবো, অটোমেটিক্যালি যদি আমি যত বেশি টাইপ করতে থাকবো, দেখুন আলটিমেটলি কিন্তু আমার লাইন বেড়ে নিচের দিক চলে যাবে, কিন্তু কোনো প্যারা হবে না। ওকে, আমি এটিকে আনডু করতে চাই, আমি এখানে দেখুন আনডু এই আইকনে ক্লিক করি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপি, তাতেও হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা ধরা যাক এখন আমার লাইন টাইপ করা হয়ে গেছে, আমি চাই একটি প্যারা তৈরি করতে। তাহলে আমরা কীভাবে সেই প্যারা তৈরি করতে পারি? দেখুন ধরা যাক কি ফেব্রুয়ারি লেখা আমার শেষ হয়েছে, এখানে আমি একটি প্যারা তৈরি করতে চাই। তো প্যারা তৈরি করার জন্য আমি কিবোর্ড থেকে এন্টার বাটনে চাপ দিলেই প্যারা তৈরি হয়ে যাবে। অথবা ধরুন আমি এটাকে আনডু করি, কন্ট্রোল জেড। ধরা যাক আমি এখানে একটি লাইন লিখি, দিস ইজ বাংলাদেশ ফুল স্টপ, আই লাভ মাই কান্ট্রি। ওকে, আমি চাচ্ছি এখানে একটি প্যারা শেষ হয়ে যাবে, আমি পরবর্তী প্যারা তৈরি করব। আমি কিবোর্ড থেকে এন্টার বাটনে চাপ দিলেই দেখুন পরবর্তী প্যারা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, দেখুন আমার এই যে প্যারাটি আমাদের সিঙ্গেল লাইন প্যারা, এখানে হচ্ছে মাল্টি লাইন, মানে অনেকগুলো লাইন দিয়ে একটা প্যারাগ্রাফ হয়েছে। তো দেখুন এই লাইনের মধ্যে কিন্তু একটা ফাঁকা হয়ে গেছে। তো দেখুন নর্মালি কিন্তু আমার এই একটা লাইনে যতটুকু জায়গা গেছে তার থেকে কিন্তু এখানে স্পেস বেশি, অর্থাৎ এখানে দেখুন একটি ব্ল্যাঙ্ক হিডেন লাইন রয়েছে, এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক হিডেন লাইন, অর্থাৎ এখানে লুকানো একটি লাইন কিন্তু রয়েছে। এটি প্যারাগ্রাফ তৈরির সময় অটোমেটিক হয়ে যায়, কিন্তু অফিস 2003 ভার্সন বা প্রিভিয়াস ভার্সনগুলোতে কিন্তু এই অপশনটি নেই। তাহলে এটাকে বলে হিডেন ব্ল্যাঙ্ক লাইন। ওকে, এর সুবিধা হচ্ছে যে আমরা অটোমেটিক্যালি জাস্ট এন্টার বাটন চেপে আমরা কিন্তু অটোমেটিক্যালি পরবর্তী প্যারা তৈরি করতে পারি এবং বারবার আমাদেরকে ডবল এন্টার চাপতে হয় না। ওকে, তাহলে আমরা টেক্সট এন্ট্রি একটি উপায় শিখলাম। আরেকটি উপায়, ধরা যাক আমি এই বাংলাদেশ ওয়ার্ডটি আমি চেঞ্জ করবো, বাংলাদেশ ওয়ার্ডের পরিবর্তে অন্য একটি ওয়ার্ড আমি লিখব। তাহলে সেটা লেখার জন্য আমি কী করতে পারি? দেখুন আমি এই ওয়ার্ডটি সিলেক্ট করব, তারপর আমি লেখা শুরু করবো, দেখব ওভার রাইট হয়ে গেছে। অর্থাৎ ধরা যাক আমি এই বাংলাদেশ শব্দটি সিলেক্ট করি, আমি এখানে মাউস পয়েন্টার রেখে টেনে এভাবে সিলেক্ট করতে পারি, অথবা আমি ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করেও সিলেক্ট করতে পারি। আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, আমি ধরা যাক আমি লিখব ইংল্যান্ড, শিফট চেপে ENGLAND। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি কোনো একটি অংশ ডাবল ক্লিক করে সিলেক্ট করে আমি যদি টাইপ করা শুরু করি, সাপোজ সুইজারল্যান্ড। ওকে, দেখুন অটোমেটিক্যালি আমার কিন্তু সেই ওয়ার্ডটি টাইপ হয়ে গেছে। সিলেক্ট করে টাইপ করা শুরু করলে জি পড়েনি,
ইংল্যান্ড। তো সিলেক্ট করে টাইপ করতে গেলে অটোমেটিক টাইপ রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমার টেক্সট ইনসারশন দুটি উপায় জানলাম, একটি হচ্ছে কার্সর রেখে টাইপ করতে গেলে অটোমেটিক টাইপ হয়ে যাবে, আর আরেকটি হচ্ছে যে আমরা সিলেক্ট করে তার উপর যে টাইপ করি তাহলে কিন্তু অটোমেটিক টেক্সট রিফ্রেশ হয়ে যাবে। আমি শুধু ওটা না, এই পুরোটাও কিন্তু সিলেক্ট করে যদি আমি লিখতে পারতাম, দিস ইজ মাই কান্ট্রি, দেখুন আমার পুরো হোল প্যারাগ্রাফটি কিন্তু রিফ্রেশ হয়ে গেছে। ওকে, আর আমি জানলাম যে অনেকগুলো লেখার পরে যদি পরবর্তী লাইনে যেতে চাই তাহলে আমাকে একটা প্যারাগ্রাফ ভাঙার জন্য এন্টার বাটনে চাপতে হবে, অথবা এখানে দেখুন আমি এন্টার বাটন চাপি, টেক্সটগুলো আরও নিচে 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 চলে যাচ্ছে, অর্থাৎ অনেকগুলো প্যারা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমি ব্যাকস্পেস বাটন চাপি উপরে ওঠানোর জন্য বা ডিলিট করার জন্য। ওকে, তাহলে আমার টেক্সট ইনসারশন জানলাম। এবার আমি জানি যে দেখুন দিস ইজ মাই কান্ট্রি, হ্যাঁ, দিস ইজ মাই কান্ট্রি অ্যান্ড মাই, ওকে। তো দেখুন আমি অ্যান্ড মাই বেশি লিখে ফেলেছি। আমি যদি বেশি লিখে ফেলি তাহলে আমার কিন্তু ডিলিট করতে হবে। এই ডিলিট করার জন্য আমরা কী করবো, কিবোর্ড থেকে ব্যাকস্পেস চাপি, দেখুন ব্যাকস্পেস একটা চাপি, দুইটা চাপি। ওকে, আমি ব্যাকস্পেস চাপতে থাকি, দেখুন ব্যাকস্পেস চাপলে কিন্তু আমার বাম দিকের লেখাগুলো ডিলিট হতে থাকবে। ওকে, তো ধরা যাক আমি ডান দিকের লেখা, অর্থাৎ দিস ইজ বাংলাদেশ, আই লাভ মাই কান্ট্রি, আমি এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপেও ডিলিট করতে পারি, ব্যাকস্পেস চেপেও ডিলিট করতে পারি, কিন্তু আমি চাচ্ছি আমি বাংলাদেশ এই লেখা এই পর্যন্ত আছে, আমার এখানে কার্সরটি রয়েছে, আমি চাই এই কার্সর ডান পাশের লেখাগুলো আমি ডিলিট করব। সেজন্য আমি কী করবো, কিবোর্ড থেকে ডিলিট বাটনে চাপতে থাকি, দেখুন ডিলিট বাটনে চাপলে কী হয়, ডান পাশের লেখাগুলো ডিলিট হতে থাকে। তাহলে এডিটিংয়ে আমি এই বিষয়টি জানতে পারলাম যে ব্যাকস্পেস চাপলে বাম পাশের লেখাগুলো ডিলিট হয়, আর ডিলিট বাটন চাপলে দেখুন আমার নিচের লাইন ছিল, দেখুন সেটা পর্যন্ত কিন্তু আমি ডিলিট চেপেছি, ডান পাশে যতগুলো থাকবে বা তার নিচে থাকবে অটোমেটিক ডিলিট হতে শুরু করে। ওকে, তাহলে আমি কার্সরের ডান পাশের টেক্সট অথবা এখন ব্যাকস্পেস দিয়ে বাম পাশের টেক্সট আমি ডিলিট করা শিখে গেলাম, এবং পুরো লাইন যখন শেষ হয়ে যাবে আমি যদি আবার ব্যাকস্পেস দিই, দেখুন সে লাইনটাও ডিলিট হয়ে পরবর্তী উপরের লাইনে সে চলে আসবে। তাহলে ব্যাকস্পেস অলওয়েজ বাম দিকে যায় এবং ডিলিট অলওয়েজ ডান দিকে যায়। এবার ধরা যাক আমরা একটি নতুন ডকুমেন্ট তৈরি করব বা নতুন একটি ফাইল তৈরি করব। ফাইল, নিউ, ব্ল্যাঙ্ক ক্লিক করি। ওকে, বড় করে ফেলি। ওকে, একটি নতুন ডকুমেন্ট আমি তৈরি করে ফেলেছি। অথবা আমি ক্লিক করে ক্রস করে দিই, আমি কন্ট্রোল এন কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করতে শিখি। কন্ট্রোল আগে চেপে ধরে রেখে দিই, তারপরে এন বাটন চাপি, এন বাটন ছেড়ে দিই, এবার আমরা কন্ট্রোল বাটনও ছেড়ে দিই। দেখুন কন্ট্রোল এন দিলে একটি আমার নতুন ডকুমেন্ট তৈরি হয়ে যায়। এখন এই ডকুমেন্টে আমি উপরে টাচ করব, দেখুন উপরে টাচ করার সাথে সাথে আমি কিন্তু উইন্ডোটি ফুল ম্যাক্সিমাইজ হয়ে যায়, এগুলো স্ন্যাপিং করা। হ্যাঁ, এটাকে আমরা রাইট সাইডেও স্ন্যাপিং করতে পারি, লেফট সাইডেও স্ন্যাপিং করতে পারি, আমি টপ সাইড স্ন্যাপিং করে দিলাম। ওকে, আমার মনিটর বড় আছে বলে আমি জুম লেভেল 150% রেখেছি, আপনারা চাইলে আপনাদের মনিটরের সাইজ অনুসারে সেটা কন্ট্রোল করে নেবেন। এটা লেফট রাইট ডায়াল করলেই মুভ করলে কিন্তু এটা সাইজ বড় ছোটো হয়ে যায়। আমি 150 রাখতে যাচ্ছি। ওকে, তো এখন দেখুন আমি আগেই বলেছি, দেখুন মাউস পয়েন্টটা বাইরে রাখলে কিন্তু সে অ্যারোতে রয়েছে, এখন অ্যারো মাউস পয়েন্টার রয়েছে। আমি যখন ভিতরে নিয়ে আসি দেখুন আইবিএম কার্সর রয়েছে, এবং দেখুন আমি যখন এই দেখুন আমার কিন্তু ব্লিঙ্কিং কার্সর এখানে রয়েছে, অর্থাৎ আমি যদি কোনো কিছু টাইপ করি নর্মালি এখানে কিন্তু টাইপ করা শুরু হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে টাইপ করি হাউ টু ট্রাই। ওকে, তো দেখুন আমার টাইপ করা শুরু হলো। এবার আমি যত কিছুই চাপবো না কেন অটোমেটিক টাইপ হতে হতে কিন্তু আমার একটি লাইন বড় হতে যাবে, এবং লাইনটা ডান পাশ পর্যন্ত এসে এই ডান পাশ পর্যন্ত আসবে, তখন অটোমেটিক আবার নিচে 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 টাইপ হওয়া শুরু হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না আমি এন্টার বাটন চাপবো। এন্টার বাটন চাপলে প্যারাগ্রাফ শেষ হয়ে যাবে, নতুন প্যারাগ্রাফ তৈরি হবে। তাহলে অলওয়েজ এন্টার হচ্ছে নতুন একটি প্যারা। এবার দেখুন এটা আমি সিলেক্ট করি, আমি ব্যাকস্পেস বাটন দিয়ে ডিলিট করে দিই। দেখুন আমি এখন যদি আমার এই যে মাউস পয়েন্টারটি এখন কার্সর হিসাবে রয়েছে, আইবিএম পয়েন্টার হিসাবে কার্সর হিসাবে রয়েছে, আমি বাম পাশে আনি, দেখুন একটা আই আছে, আইয়ের ডান পাশে কিন্তু একটি এই দেখুন এই যে অ্যালাইনমেন্ট আইকন। হ্যাঁ, এই যে কতগুলো অ্যালাইনমেন্ট আইকন আছে না, টেক্সট অ্যালাইনমেন্ট আইকন। তো অর্থাৎ লেখাগুলো বাম পাশে সমান হবে, লেখাগুলো মাঝে থাকবে ডান পাশে এবং ইত্যাদি। তো দেখুন বাম পাশে আমার কার্সর নিয়ে আসলে দেখুন আমার কি হয়েছে, বাম পাশ থেকে আমি লেখা শুরু করতে পারি এবং তার অ্যালাইনমেন্ট হবে বাম পাশে সমান।
ওকে, আমি যদি আমার কার্সরটি মাঝে নিয়ে আসি দেখুন আমার লেখা কিন্তু হবে মাঝখানে, এবং ডান পাশে নিয়ে আসি দেখুন আমার আইবিএম পয়েন্টার চলে গেছে ডান পাশে, কিন্তু লেখাগুলো চলে আসছে কি বাম পাশে। আগের দুই পাশে কিন্তু আমার ছিল প্রত্যেকটা লেখা ছিল, এই দেখুন সেন্টার আছে, সেন্টার আমার আইবিএমের নিচে রয়েছে লেখা, এবং বামে দেখুন আমার লেখাগুলো ডান পাশে রয়েছে। এবং এই সেন্টার পয়েন্ট থেকে একটু ডানে যায়, দেখুন ডানে গেলেও আবার সেই একইভাবে সেন্টার থেকে ডানে গেলে আবার কিন্তু আইবিএম পয়েন্টের ডান পাশে লেখা হবে, অর্থাৎ এগুলো হলো টেক্সট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, টেক্সট অ্যালাইনমেন্ট। তাহলে দেখুন এখন এই নতুন যে আমার অফিস 2000 ভার্সনের ওয়ার্ডে আমি যদি এখান থেকে টাইপ করি তাহলে কিন্তু এখানে টাইপ করতে পারি। দেখুন আমি সেন্টারে কিন্তু টাইপ করতে পারি, রাইট সাইড টাইপ করতে পারি। ধরা যাক আমি সেন্টারে টাইপ করবো, তাহলে আমি কী করবো দেখুন এখানে ডাবল ক্লিক করবো, দেখুন অটোমেটিক্যালি আমার কিন্তু সেখানে ব্লিঙ্কিং কার্সর রেডি হয়ে গেছে টাইপ গ্রহণ করার জন্য। ওকে, তাহলে আমি লিখি যে ক্লাইমেট অফ বাংলাদেশ, ক্লাইমেট স্পেস অফ বাংলাদেশ। ওকে, তাহলে দেখুন আমি মাঝখানে লিখতে পারলাম। দেখুন নর্মালি কিন্তু আমরা এখান থেকে লেখা কিন্তু এই পাশে আগে লেখা যেত না, আমার হয়তো টেক্সট বক্স ইউজ করে ডান পাশে লিখতে হতো, বাম পাশে লিখতে হতো, কিন্তু এখন বর্তমানে যেটা পারি দেখুন আমি এই ডান পাশে দেখুন লিখেছি, আমি এখন মাউসের বাম বাটনে ডবল ক্লিক করি, দেখুন আমি কিন্তু এখন ডান পাশে লেখারও সুযোগ পাচ্ছি একই সাথে। তো আমি লিখি ডেট, লিখি আজকে হলো আমার কত তারিখ দেখুন 17 মে। অটোমেটিক্যালি কিন্তু আমার মাইক্রোসফট ওয়ার্ড বুঝতে পারছি আমি ডেট লিখছি। আমি যদি এন্টার বাটনে চাপ দিই অটোমেটিক্যালি ডেট বসে, আমি এন্টার বাটনে চাপ দিলাম অটোমেটিক বসে গেল। আমি যাচ্ছি আমার বাম পাশে, হ্যাঁ দেখুন বাম পাশে আমি আমার এই দেখুন বাম পাশে আমি লেখা লিখতে চাচ্ছি কি, আমি আমার প্লেসের নাম লিখতে চাচ্ছি ঢাকা, ঢাকা। আমি পরবর্তী লাইন লেখার জন্য দেখুন আমি যদি এন্টার চাপি দেখুন তার নিচ থেকে কিন্তু লেখা শুরু হয়ে গেছে। ওকে, তো ঢাকা আমি লিখতে চাই, আচ্ছা পরে আমি লিখি। অথবা দেখুন এখন আসি, এখানে এর কিছু সুবিধা রয়েছে অসুবিধা আছে। ঢাকা, তারপরে আমরা এখন টাইপ করা শুরু করি, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, মাই বার্থ প্লেস, এটসেট্রা। আমরা যদি লিখতে থাকি দেখুন আমি যখন ধরা যাক আমি লেখা শুরু করেছি, হ্যাঁ এই চেপে ধরি, আমি বোঝাতে চাচ্ছি আমি টাইপ করতেছি। হ্যাঁ, আমি মাঝখানে স্পেস দিয়ে অনেকগুলো ওয়ার্ড বুঝিয়ে দিলাম। ওকে, তো আমি যখন টাইপ করছি দেখুন অটোমেটিক্যালি কিন্তু লেখাগুলো নিচে চলে এসেছে না। ওকে, তো যদি আমি দেখুন এখানে লিখতাম, হ্যাঁ আমি যাচ্ছি এখানে 17 মে 2020, আমি সাপোজ এখানে ঢাকাটা লিখতে চাচ্ছি, তাহলে বিষয়টা কী হয় দেখুন। হ্যাঁ, আমি এখানে ঢাকাটা ডিলিট করে দিলাম। ওকে, তাহলে দেখুন আমি যদি এখান থেকে এন্টার মারি দেখুন আবার সে কিন্তু বাম দিক থেকে শুরু করেছে, আমার কিন্তু ডান দিয়ে কিন্তু আমি এখানে কোনো ঢাকা ওয়ার্ডটা লিখতে পারলাম না, এটা হচ্ছে লিমিটেশন। ওকে, আমি যেখানে দেখুন ক্লাইমেট অফ বাংলাদেশ, আমি যদি এখানে এন্টার বাটন চাপি দেখুন কী হয়, আমার ডান পাশের লেখাগুলো কিন্তু নিচে চলে এসেছে, আবার সেটা সেন্টারেই হয়ে গেছে। ওকে, আবার দেখুন আমি সাপোজ এখানে ডিলিট করে ফেলি, ডিলিট, নিচে পুরো অংশ ডিলিট। ওকে, আমি যদি এখান থেকে যদি আমি এখানে কার্সর রয়েছে আমি যদি এন্টার মারি দেখুন আমার কিন্তু বাম পাশে লেখা শুরু হয়ে গেল। ওকে, অথবা আমি যদি পুরোটা ডিলিট করি দেখুন ডিলিট। ওকে, আমি সেন্টারে লেখা শুরু করি, কার্সর করি, ওকে মিড কার্সর হয়েছে ক্লাইমেট, আমি তার নিচে বাংলাদেশ লিখছি, আমি এন্টার মারি দেখুন বাংলাদেশ, অর্থাৎ এখন কিন্তু আমার নিচে লিখতে পারলাম। সুতরাং আমার যখন একটা প্যারা থাকবে তখন আমি অটোমেটিক লিখতে পারছি, বাম পাশে লিখতে পারছি, ডান পাশে লিখতে পারছি। কিন্তু আমি যখন ডান পাশে একবার লিখছি দেখুন, হ্যাঁ ধরা যাক ঢাকা, কিন্তু এন্টার দিলে দেখুন অটোমেটিক বাম পাশে লেখা চলে এসেছে, এন্টার দিলে কিন্তু আমার তখন আর ওর নিচে লিখতে পারছি না। তো এখানে লেখার জন্য আমাদের কী করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। হ্যাঁ, এই দেখুন আমার কার্সর হচ্ছে ডাবল ক্লিক, তাহলে ডাবল ক্লিক করলে এখন আমি লিখতে পারি ডেট 17 মে, এন্টার দিলাম, সরি কন্ট্রোল জেড, 17 মে এন্টার মারি, আমার ডেট বসে গেছে। আমি চাইলে বাম পাশে এখানে লিখতে চাই, আমি ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করে আমি লিখতে পারি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে দেখুন এটার আবার কিন্তু সেটিংসেও বেশ সুবিধা আছে। এভাবে যদি আমরা টাইপ করি দেখুন এটা আমি যত বড়ই করি না কেন আলটিমেটলি কিন্তু নিচের লাইনে চলে আসছে না এই সেটিংসে। কন্ট্রোল জেড আনডু করি। হ্যাঁ, কিন্তু যদি এটা আমার এমন হতো, যদি আমি লিখতাম ঢাকা, হ্যাঁ ট্যাব বাটন চেপে ধরে মাঝখানে লিখতাম ক্লাইমেট, হ্যাঁ আবার ট্যাব দিতাম
মে 2020। দেখুন এখন যদি আমি আমার লেখা বড় করি, দেখুন আলটিমেটলি কিন্তু নিচে চলে যাচ্ছে। তো এরপরে আমরা জাস্ট এন্টার চেপে আমার কিন্তু লেখা সবসময় বাম পাশে চলে আসবে এবং ডিয়ার ফ্রেন্ডস রাইটিং ফর ইউ। তো আমরা এখন টেক্সট অ্যাজুয়ালি আমরা লিখতে পারি। তো এটি গেল আমাদের ইংলিশ টাইপ করা। আর যদি আমরা ধরা যাক এখন আমরা সিম্পল একটি প্যাসেজ লিখব, তাহলে আমরা এন্টার মারলাম, একটা প্যারা তৈরি হয়ে গেল। এরপরে আমরা ধরা যাক বাম পাশের এই লেখাটি আমি এখন লিখতে চাচ্ছি, অথবা কোনো টেক্সট আমি এখন এখানে লিখলাম। তো আমি এভাবে কিন্তু টেক্সট যতগুলো লিখবো আলটিমেটলি নিচে নিচে চলে আসবে এবং লেখা শেষগুলো অটোমেটিক্যালি পরে পেজ চলে যাবে। আমাকে পরে পেজ যাওয়ার জন্য কিছু করতে হবে না, এখানে লেখা যখন শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি ফ্লো হয়ে নিচের পেজে কিন্তু চলে যাবে। তো এইভাবে কিন্তু আমরা টেক্সট এন্ট্রি করতে পারি। এখন প্রশ্ন হলো যে আমরা আসলে কীভাবে টাইপ করতে পারি কত সুন্দরভাবে। হ্যাঁ, আমাদের কিবোর্ডে তো অনেকগুলো বাটন রয়েছে ইংলিশে, তো আঙ্গুল কীভাবে রাখবো সেটা একটা প্রশ্ন, এবং সেটি বিস্তারিত আমি অন্য ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আমার ভিডিওগুলো সার্চ করলে আপনারা সেখানে পেয়ে যাবেন কী করে আঙ্গুল বসিয়ে আপনি খুব ফাস্টলি টাইপ করতে পারেন। যেমন আমাদের দেখুন কিবোর্ডে যদি একবার তাকিয়ে দেখুন এফ এবং জে, এখানে দুইটি পয়েন্ট কিন্তু দুইটা পয়েন্ট রয়েছে, উঁচু উঁচু দুইটা পয়েন্ট রয়েছে, যেখানে আমি আঙ্গুল দিয়ে টাচ করুন দেখুন ফিল করতে পারবেন উঁচু একটা পয়েন্ট রয়েছে। কোনো কোনো কিবোর্ডের ক্ষেত্রে একটা উঁচু একটা দাগও দেওয়া হয়েছে, সবগুলো দাগ দেওয়া না থাকলে একটি উঁচু পয়েন্ট থাকে। তো এই দুটো হলো মূল সেন্টার পয়েন্ট। এখানে দুটো তর্জনী, দুই হাতে দুইটা তর্জনী, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের পরে যে আঙুলটা থাকে সেটা তর্জনী রাখতে হয়, এবং তার বাম পাশে বাম হাতের কি এবং সেই যে বাটনের ডান পাশে চারটা কি রেখে আমাদের মাঝখানে দুটো কি ফ্রি রাখতে হয়। অর্থাৎ আমরা যে দুটো তর্জনী আমরা কিন্তু শুধু এফ এবং জে চাপাই না, জি এবং এইচও চাপাই। তো এইভাবে আমরা এখানে আমাদের কিন্তু অ্যালফাবেটিক্যাল আমাদের যে রো আছে সেখানে 3টা রো আছে, এটা তার উপর নাম্বার রো আছে এবং আর তো কন্ট্রোল কিটি আছে, ইত্যাদি দিয়ে আমরা টাইপ করতে পারি। তো এটি গেল আমাদের ইংলিশের ক্ষেত্রে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা বাংলা টাইপ করতে চাই, বাংলা টাইপ আমি আলাদা স্পেশাল ভিডিওতে আপনাদেরকে বাংলা টাইপ শেখাবো। তো বাংলা টাইপের জন্য কিন্তু দেখুন আমার এই কিবোর্ডে কিন্তু বাংলা নেই, সুতরাং বাংলা টাইপ করার জন্য আমাদের বাংলা লেআউট আছে এমন কিবোর্ড প্রয়োজন হবে, অথবা আমাদের কিবোর্ড লেআউটটি জানতে হবে। এবং নর্মালি আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড এটা কিন্তু সরাসরি আমাদের কিন্তু কিবোর্ড সেই কিবোর্ড লেআউট জানে না এবং সরাসরি কিন্তু টাইপ করতে আমরা পারবো না। তো এইটা করার জন্য আমাদের কিন্তু একাধিক সফটওয়্যারের প্রয়োজন আছে, বা যে কোনো একটি সফটওয়্যার হতে পারে। আমাদের কোনো বাংলায় টাইপিং সফটওয়্যার প্রয়োজন হবে। সেই দুটি সফটওয়্যার যেমন হলো দেখুন আমাদের দুটি জনপ্রিয় বাংলা টাইপিং সফটওয়্যার হলো, একটি হচ্ছে বিজয় 52 আর একটা হচ্ছে বিজয় 21 এবং ইউনিকোড। তো বিজয় 52 হচ্ছে উইন্ডোজ সিস্টেমে টাইপ করার জন্য, বিজয় 21 হচ্ছে ম্যাক কম্পিউটার চালানোর জন্য তাদের সফটওয়্যার, এবং ইউনিকোড হচ্ছে আমাদের কিন্তু উইন্ডোজের জন্য। বিজয় সফটওয়্যার বেসিক্যালি আমাদের দুই পদ্ধতিতে আমাদের টাইপ করতে পারি, একটি হচ্ছে ইউনিকোড পদ্ধতিতে টাইপ করতে পারি এবং এটি হচ্ছে আস্কি পদ্ধতিতে টাইপ করতে পারি। বিজয় অনেক 1986 সাল থেকে বাংলাদেশের টাইপিং ইন্ডাস্ট্রিকে সে কিন্তু সমৃদ্ধ করেছে তার বিজয় সফটওয়্যারটি দিয়ে, এবং বাংলাদেশ সব কিছু কম্পিউটারাইজ হয়েছে কিন্তু বেসিক্যালি বিজয় দিয়ে। এছাড়া অন্যান্য মনির তারপরে প্রশিক্ষা অন্যান্য কিবোর্ড রয়েছে কিন্তু বিজয়ের মতো এতটা জনপ্রিয় নয়। তো বিজয় সফটওয়্যার দিয়ে আমরা যে টাইপ করতে পারি দুটো পদ্ধতিতে, এবং ইউনিকোড শুধুমাত্র সাপোর্ট করে, আমাদের কিন্তু অপরে কিন্তু এই দুটি অপশন নেই। তো বিজয়ের কিবোর্ড লেআউট আর অপরের কিবোর্ড লেআউট কিন্তু এক নয়, দুটো আলাদাভাবে টাইপিং শিখতে হবে। এবং বিজয় এবং অভ্র তারা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার ছাড়া সরাসরি কিন্তু টাইপ করতে পারে না। হ্যাঁ পারে, যদি আপনি ফটোশপ ইউজ করেন, ইলাস্ট্রেটর ইউজ করেন, অন্যান্য ক্ষেত্রে করতে পারে। অ্যাকচুয়ালি এই বিজয় এবং অভ্র এই দুটি একটি ছোটো সফটওয়্যার যেগুলো আমাদের যে কোনো জায়গায় বাংলা ইনসার্ট করতে, ইংলিশে পরিবর্তে বাংলা ইনসার্ট করতে কিন্তু সাহায্য করে। কিন্তু বাকিটা ফরম্যাটিং করবে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড বা যে সফটওয়্যারের মধ্যে আমরা টাইপ করতেছি সেই সফটওয়্যার। যেমন আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতেছি, যদি আমি বিজয় সফটওয়্যার আমি স্টার বাটন বিজয়টি অন করি, এই যে বিজয় 52, দেখুন আমি বিজয় 52 অন করেছি। এই যে বিজয় 52 দিয়ে আমি এখানে চাইলে এই যে আমি বিজয় ক্লাসিক হচ্ছে আস্কি ফরম্যাট এবং ইউনিকোড ফরম্যাটে আমি কিন্তু বাংলা টাইপ করতে পারি। তো এরকম তো অভ্র একইভাবে কাজ করে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত আমরা পরে জানবো। অফিস 2016 বা 2019 একটি বিশেষ ফিচার হচ্ছে আমরা কিন্তু ভয়েস টাইপিং করতে পারি। তার মানে হচ্ছে আমরা মুখে কথা বলবো এবং মাইক্রোসফট ওয়ার্ডে অটোমেটিক্যালি সেটা টাইপ হয়ে যাবে। এর জন্য আপনার একটি
হয়তো কম্পিউটারে একটা মাইক্রোফোন লাগানো থাকতে হবে, কারণ আপনার ভয়েস ইনপুট আপনাদের কম্পিউটার বুঝতে পারবে কী করে, তার জন্য একটা মাইক্রোফোন অবশ্যই লাগবে। যেমন আমার এখানে একটি ভালো মাইক্রোফোন লাগানো আছে, ব্লু ইয়েটি। এটি আপনার অনলাইনে দেখবেন ইউটিউবের জন্য বা পার্সোনাল কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিন্তু একটি বেশ জনপ্রিয় মাইক্রোফোন, সেটা হচ্ছে ব্লু ইয়েটি। ধরা যাক বাম পাশে যে টেক্সটটি রয়েছে আমি টেক্সটটি পড়ব এবং মাইক্রোসফট ওয়ার্ডে সেটি অটোমেটিক্যাল টাইপ হয়ে যাবে। দেখুন আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2019 ইনস্টল করা রয়েছে এবং হ্যাঁ ডিকটেট নামে এই দেখুন একটি অপশন রয়েছে। আমি এখানে যদি আমি ক্লিক করি আমি কিন্তু ইংলিশ টাইপ করা শুরু করতে পারবো, অর্থাৎ আমি মুখে বলবো ইংলিশ টাইপ হয়ে যাবে। দেখুন এখানে দেখুন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ সিলেকশন দেখুন আমার ইংলিশ, ইউনাইটেড স্টেটস এই ফর্মেটে আছে। আপনি চাইলে ইউনাইটেড কিংডম ব্যবহার করতে পারেন, আপনি যদি স্প্যানিশ ইতালি যেগুলো ভাষা সাপোর্ট করে সেগুলো কিন্তু এখানে রয়েছে। আমাদের বাংলা ভাষা আপাতত এখানে সাপোর্ট করছে না। তো ধরা যাক আমি এখন এখানে বাম পাশের লেখাগুলো আমি ভয়েস করব, অর্থাৎ আমি মুখে উচ্চারণ করব, মাইক্রোফোন দিয়ে সেই শব্দটি আমার কম্পিউটারে যাবে এবং শব্দটি কনভার্ট হয়ে অটোমেটিক্যালি টাইপ হয়ে যাবে। তো ধরা যাক আমি ডিকটেট এই আইকনটিতে, এই টুলসটিতে বা এই কমান্ডে আমি ক্লিক করি। মোস্ট রেইন ফলস ডিউরিং দ্য মনসুন সিজন পিরিয়ড। The monsoons result from the contrasts between low and high air pressure, areas that result from differential heating of land and water. Period. During the hot months of April and May, hot air rises over the Indian subcontinent, creating low pressure areas into which rush color, moisture bearing winds from the Indian Ocean. Period. এই বাটনে ক্লিক করলে আমার আর লেখা বন্ধ হয়ে যায়। অলমোস্ট দেখুন বিয়ারিং, হ্যাঁ উইন্ডস বিয়ারিং, কয়েকটা আমার হয়তো উচ্চারণে ভুল ছিল বলেই হয়তো এখানে হ্যাঁ বিয়ারিং এই যে হয়তো কয়েকটা ভুল হয়েছে, কিন্তু আমি টেস্ট করে দেখেছি 95%-এর উপরে 99% বলা যায় আমাদের কিন্তু টাইপিং করা বেশ পারফেক্ট হয়। তো আমরা হ্যান্ড টাইপিং করে সর্বোচ্চ কতটা স্পিড উঠানো যাবে, 60-80 ওয়ার্ড, হ্যাঁ তাও অনেক কষ্ট করে আমাদের নর্মালি অধিকাংশই কিন্তু 20 থেকে 30টার বেশি ওঠানো কষ্টকর হয়ে যায়। প্রফেশনাল টাইপার হলে আপনার 50টা 60টা এরকম ওয়ার্ড আপনি পার মিনিটে টাইপ করতে পারবেন। কিন্তু যদি আপনি মুখে বলেন এবং অটোমেটিক্যালি টাইপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি অনেক দ্রুত কয়েক গুণ 3-4 গুণ স্পিডে কিন্তু আপনার টাইপ হয়ে যাচ্ছে। তো এটি একটি ভালো সুযোগ এবং আজকাল কিন্তু কম্পিউটারও জানেন যে আমরা এখন মুখে বলে কিন্তু কম্পিউটার কন্ট্রোল করতে পারি। তো আপনি চাইলে অনলাইনে মাইক্রোসফট ওয়েবসাইটে সার্চ করবেন যে এই ডিকটেশন আমরা কীভাবে আমরা ব্যবহার করতে পারি, সেখান দিয়ে আরও ডিটেলস জানতে পারবেন। যেমন আমি পিরিয়ড মানে ফুল স্টপকে পিরিয়ড বলা হয়, কমাকে কমা বলা হয় ইত্যাদি। এখন প্রশ্ন হলো আপনি বলতে পারেন তাহলে আমি বাংলা কী করে টাইপ করব ভয়েস দিয়ে, এত বড় বড় বাংলা লেখা হয়তো আমি এখন লিখতে পারছি না। তো তারও উপায় রয়েছে। যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকে, আপনার কম্পিউটারে একটি মাইক্রোফোন কানেকশন থাকে, আপনার যদি একটি গুগল অ্যাকাউন্ট থাকে আপনি কিন্তু সেটিও করতে পারেন। দেখুন আমার একটি গুগল অ্যাকাউন্ট রয়েছে, মানে গুগল মেইল অ্যাকাউন্ট রয়েছে। আমি সেখান থেকে আমার যে 3টা ডট আছে দেখুন 3টা ডট, এখানে আপনি ক্লিক করুন এবং ক্লিক করে আমরা মাউসের স্ক্রল হুইল নামিয়ে নিচে যান, দেখবেন গুগল ডক নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করুন তাহলে দেখবেন docs.google.com চলে আসবে এবং সেখান থেকে দেখুন আমি একটি ব্ল্যাঙ্ক নিউ পেজ এখানে আমি টাইপ করতে চাই। ব্ল্যাঙ্কে ক্লিক করি, দেখুন আমাকে নতুন একটি ডকুমেন্ট আমি টাইপ করার সুযোগ পেয়েছি। ওকে, আপনার যদি এখানে আমাদের যে মাইক্রোফোন সেটি ব্যবহার করার পারমিশন এখানে থাকে, আপনি অটোমেটিক্যালি টুলস, এটি বেস্ট হয় যদি আপনি গুগল ক্রোম ইউজ করেন। ওকে, আপনি টুলস অপশনে যাবেন, সেখান থেকে ভয়েস টাইপ এখানে ক্লিক করুন, দেখুন অটোমেটিক্যালি কিন্তু একটি টুলস সেখানে দিয়েছে যার মাধ্যমে আমি কথা বলে কিন্তু টাইপ করতে পারি। তো এখানে ল্যাঙ্গুয়েজ আমি ক্লিক করি, দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা আছে, সেটি হচ্ছে খুব ইন্টারেস্টিং। আপনারা যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আপনারা কিন্তু জানেন আপনার ভয়েস টাইপিং করে আপনি কিন্তু সার্চ করতে পারেন। এমনকি আমি কিন্তু আমিও কিন্তু গুগলেও কিন্তু এখানে এই যে ভয়েস টাইপিং, হ্যাঁ এই যে ভয়েস সার্চ, আমি যদি এখানে ক্লিক করি আমি ওখানে যা বলবো তাই কিন্তু অটোমেটিক সার্চ হয়ে যাবে।
হ্যাঁ, বাংলায় বললেও হবে, ইংলিশে বললেও হবে। সুতরাং গুগল কিন্তু মাইক্রোসফটের চেয়েও অনেক বেশি ইন্টেলেকচুয়াল এই সে মেথডগুলো কিন্তু এখনও অ্যাপ্লাই করে ফেলেছে, যেটি আমাদের জন্য অনেক মানে সুবিধার। ওকে, তো আমি এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করি বাংলা, আমি নিচের জাতি থাকি এবং দেখুন এই যে বাংলা ভারত না বাংলাদেশ, আমার বাংলাদেশি স্টাইল লোক, বাংলা সিলেক্ট করছি। ওকে, আমি বাংলাদেশি ক্লাইমেট বিষয়ে কিছু কথা বলে দেখুন অটোমেটিক টাইপ হয়ে যাবে। শুরু করার জন্য এখানে ক্লিক করুন। বাংলাদেশ বৈচিত্র্যময় ঋতুর দেশ। বাংলাদেশে রয়েছে 6টি ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও হেমন্ত, শীত, বসন্ত। দাড়ি, প্রত্যেকটি ঋতুর রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে, বর্ষাকালে হয় প্রচণ্ড ভারী বর্ষণ, শরৎকালে হয় প্রচণ্ড রোদ্দুর এবং গরম, হেমন্তকালে আমরা ফসল সংগ্রহ করি। তো আমি বন্ধ করার জন্য আমি কিন্তু মাইক্রোফোন আবার ক্লিক করেছি, তো আমার ভয়েস টাইপিং বন্ধ হয়ে গেছে, আমার লেখা এখানে শেষ হয়ে গেছে। তো এখানে টাইপিং করার জন্য, ভয়েস টাইপিংয়ের জন্য কিন্তু আপনার কোনো প্রকার বিজয় কিংবা অবরোধ সফটওয়্যারের প্রয়োজন হবে না, আপনি চাইলে এখানেই টাইপ করতে পারেন। এবং আমি এখানেও টেস্ট করে দেখেছি, এখানে 95%-এর উপরে কিন্তু এখানেও মানে সঠিক বা নির্ভুল বাংলা টাইপিং করা যায়। আপনি চাইলে এখান থেকে এখন অনেকগুলো বাংলা টাইপিং আপনার টাইপিং করতে কষ্ট হবে, সময় লাগবে, যেহেতু আমরা কিন্তু বাংলা টাইপিং করতে হয় শিফট বাটন চেপে ধরে, অর্থাৎ 26×52টা কি, অর্থাৎ আপার কেস লোয়ার কেস কন্টিনিউয়াসলি একই সাথে সাইমultaneously ব্যবহার করে কিন্তু আমরা বাংলা টাইপ করে থাকি। তো এটা একটি কঠিন কাজ। তো আপনি বাংলা ভয়েস টাইপিং করতে পারেন যদি আপনার নেট থাকে সেখান দিয়ে। তো আপনি এখান থেকে চাইলে এখান থেকে কপি করে অথবা কাট করে, হ্যাঁ, আমরা কাট করে পেস্ট একটু পরে আমি জানবো। তো এখান থেকে আমি এটাকে কপি করে কিন্তু, হ্যাঁ, আমি এখান থেকে কপি করে এখানে রাইট বাটন ক্লিক করুন, দেখুন কপি করে আমি কিন্তু আমার সেই ওয়ার্ডে আমি ইন্টার বাটন চাপি, আমি এখানে এটাকে পেস্ট করি। হ্যাঁ, এখানে পেস্ট বাটন চাপ দিই, আমি এখানে পেস্ট করতে পারি, পেস্ট বাটনে চাপ দিই। আমি পেস্ট কাট কপি পেস্ট একটু পরে ডিটেলসভাবে আলোচনা করছি। ওকে, তো আপনি চাইলে তাহলে বন্ধুরা আমরা শিখলাম ইংলিশে কী করে টাইপ করতে হয়, এবং মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ভয়েস টাইপ করতে হয় কীভাবে, এবং গুগল ডক্সে বাংলা ভয়েস টাইপ কী করে করতে হয়। গুগল ডক্সে কিন্তু শুধু বাংলা নয়, অন্যান্য অনেক ভাষা বা ইংলিশ সবই টাইপ করা যায়, কিন্তু যেহেতু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যেহেতু বাংলা সাপোর্ট করছে না, আমি গুগল ডক্স থেকে আপনাদের বাংলা ভয়েস টাইপিংও দেখালাম। তো বন্ধুরা, অনেক টেক্সটই তো আমরা টাইপ করে ফেললাম, এখন আমরা দেখব যে এই টেক্সটগুলোকে কী করে আমরা সাজাতে পারি। হ্যাঁ, সাজানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথবা রিঅ্যারেঞ্জ করা, যেটাকে বলা হয় গুছানো। হ্যাঁ, আমরা যে টেক্সটগুলো লিখেছি এগুলো এখন আমরা রিঅ্যারেঞ্জ করব। ওকে, তো ধরা যাক, তো রিঅ্যারেঞ্জ করার জন্য আমরা যেটি করে থাকি সেটি হচ্ছে কাট কপি পেস্ট। সম্প্রতি কাট কপি পেস্টের যে জনক, যে ব্যক্তি এই ধারণাটি বা এই সিস্টেমটি উদ্ভাবন করেছেন, কি তিনি মারা গেছেন, তাকে অনেক ধন্যবাদ। কারণ কাট কপি পেস্ট দিয়ে আমরা খুব সহজে অনেক রিঅ্যারেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমরা এক জায়গায় জিনিস আরেক জায়গায় ট্রান্সফার করতে পারি, সেটাকে কপি করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো এখানে 3টি ওয়ার্ড, একটি হচ্ছে কাট, একটি হচ্ছে কপি এবং একটি হচ্ছে পেস্ট। দেখুন বাম পাশে এই যে গ্রুপ বা সেকশনটি রয়েছে, এই হোম রিবনের প্রথম যে গ্রুপটি রয়েছে সেটি হচ্ছে ক্লিপবোর্ড। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা এডিটিং করার জন্য এই ক্লিপবোর্ডটি অত্যন্ত আমাদের প্রয়োজন হয়। ক্লিপবোর্ড এবং ডান পাশে রয়েছে দেখুন এডিটিং। হ্যাঁ, এই দুটো গ্রুপ কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো টেক্সট এডিট করার জন্য এখন আমরা করবো রিঅ্যারেঞ্জ। ওকে, তো টেক্সট রিঅ্যারেঞ্জের জন্য আমরা কাট কপি পেস্ট করব। তো দেখুন এখানে পেস্ট অপশন, যেহেতু আগে আমি কোথাও কিছু কপি করে রেখেছি, সুতরাং পেস্ট এই বাটনটি কিন্তু অ্যাক্টিভ আছে বা এই কমান্ডটি অ্যাক্টিভ আছে। কাট, কপি এবং পেস্ট। কাট হচ্ছে কাটা, কপি হচ্ছে কপি করা বা হুবহু নকল করা, এবং পেস্ট হচ্ছে সেটাকে স্থাপন করা, অর্থাৎ কোথাও লাগানো। পেস্ট হচ্ছে আমরা আঠা দিয়ে আমরা কোথাও কিছু লাগাচ্ছি। হ্যাঁ, তো ধরা যাক আমি এই উইন্ডস আর, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এই পুরো লেখাটাকে আমি এখান থেকে কাট করে মানে কেটে ফেলে আমি ধরা যাক এই অ্যাবাউটের আগে আরেকটি প্যারা করে সেখানে পেস্ট করতে চাই। ওকে, তাহলে আমার কম্পিউটারকে বলতে হবে যে আমি কতটুকু জায়গাকে আমি কাট করে অন্য জায়গায় নিতে চাই। তা আমি যে কেটে যে নেব, তাহলে কম্পিউটারকে বুঝতে হবে, তাহলে আমাদের দরকার হবে সিলেকশন করা। তাহলে সিলেকশন করার জন্য আমরা কী করতে পারি, দেখুন বাম পাশে এই যে আমাদের মাউসের যে অ্যারো পয়েন্টার রয়েছে, আমি এখানে ক্লিক করে টেনে এই নিচ পর্যন্ত নিয়ে আসি, তাহলে দেখুন আর পুরো প্যারাটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখুন সিলেক্ট যখন হয়ে গেছে, অটোমেটিক কিন্তু কাট কপি পেস্ট এই অপশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন কাট কপি পেস্ট, যদিও পেস্ট অপশনটা আগের জন্য রেডি, এটা এখনের জন্য না, যাই হোক, এবং ফরম্যাট পেইন্টার। তো যাই হোক, তো আমি এটা
কাট করতে চাচ্ছি, এখান থেকে আমি যদি কাটে ক্লিক করি কাট হয়ে যাবে। আমি যেখানে রাইট বাটন ক্লিক করি এখানে কাট অপশন রয়েছে, এখানে পাওয়া যাবে। অথবা আমি কিবোর্ড শর্টকাট হিসাবে বাইরে ক্লিক করি, ডিসিলেক্ট করার জন্য বাইরে ক্লিক করতে হয়। আমি যদি আবার বাইরে ক্লিক করি দেখুন তো একটা ডিসিলেক্ট হয়ে গেছে, বাইরে ক্লিক, আমি এটাকে আবার সিলেক্ট করি। ওকে, তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স যদি চাপে দেখুন আমি কিন্তু লেখা দিই কাট হয়ে গেছে। তো দেখুন কাট এবং কপি দুটো অপশন কিন্তু এখন হাইড হয়ে গেছে, কিন্তু এখন কাট করলে আমরা কী করতে পারি সেটা কোথাও পেস্ট করতে পারি। হ্যাঁ, এটা হলো ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড বলতে বুঝি একটি পাত্র যেখানে কোনো কিছু কেটে সেই পাত্রে রাখা হয়। পেস্ট করা মানে সেই পাত্র থেকে তুলে আবার কোথাও লাগিয়ে দেওয়া হয়। তো আমি দেখুন অ্যাবাউটের আগে আমি এখানে পেস্ট করতে চাচ্ছি। হ্যাঁ, তো এখানে আমার ব্লিঙ্কিং কার্সরটি আমি রাখলাম, মাউসের বাম বাটনে ক্লিক করে আমি এটাকে রাখলাম এবং আমি এখানে পেস্ট করব। আমি এখানে ক্লিক করে পেস্ট করতে পারি। আমি সরাসরি শর্টকাট কন্ট্রোল ভি চাপতে পারি। দেখুন এখানে মাউস ধরি, মাউস পয়েন্টারটা ধরলে দেখুন কন্ট্রোল ভি রয়েছে শর্টকাট। অথবা আমি রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট এখান দিয়ে সিলেকশন করতে পারি। দেখুন এখানে 4টি অপশন রয়েছে। একটি হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং, মানে আমার যেখান থেকে এটাকে কাট করেছি অথবা কপি করেছি। পেস্ট কিন্তু কপি ক্ষেত্রে এবং কাটের ক্ষেত্রে 2 ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা যেহেতু আমাদের কাট করেছি সুতরাং এখানে পেস্টে দেখুন আমাদের যে সোর্স যেখান থেকে এনেছি সেটার ফরম্যাটিং রাখতে পারি। আমি মার্জ করতে পারি, আমি কী করতে পিকচার হিসেবে করতে পারি যে সেই টেক্সটগুলো থাকবে বাট এখানে ছবি আকারে থাকবে, টেক্সট আকারে থাকবে না। এবং কিপ টেক্সট অনলি। হ্যাঁ, অনেক যে আছে অন্য ধরনের সেটিংস থাকতে পারে সেটা এখানে শুধু টেক্সট আকারে আমরা প্লেস করতে পারি। ধরা যাক আমি এখানে করতে পারি কি যা সোর্স ফরম্যাটিং, যেহেতু আমাদের ফরম্যাটিং একই আছে তাই সোর্স ফরম্যাটিং ক্লিক করলাম। দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার কিন্তু এই যে টেক্সটটি উইন্ডসার্ভ এখানে পেস্ট হয়ে গেছে। আমি চাইলে শুধু এখানে কেন, হ্যাঁ আমি চাইলে দেখুন এই যে কল আমি কিন্তু মাছ আমি যেখানে কার্সর রাখবো সেখানে কিন্তু রেখে কিন্তু পেস্ট করতে পারি। হ্যাঁ, দেখুন আমি একই জিনিস আবার পেস্ট করছি। আমি আনডু করার জন্য কন্ট্রোল সি আনডু করে ফেলি। ওকে, তো এইভাবে কিন্তু আমরা কাট করে কোথাও পেস্ট করতে পারি। অর্থাৎ সিলেকশন করেছি, রাইট বাটন ক্লিক করে কাট করেছি, কোথাও আমি পেস্ট করতে চাই, এখানে পেস্ট করতে চাই কার্সর রেখে এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করে একটি জাস্ট টেক্সট অনুযায়ী ক্লিক করলাম, সেটাও করতে পারি। আমার সোর্স ফরম্যাটিং রাখলে সেটা বেটার হয় যদি একই ডকুমেন্ট হয়। ওকে, সেটা করতে পারি। অথবা আমি যদি দেখুন এখানে কার্সর রেখে এখান থেকে পেস্ট অপশন, এখান থেকেও সেই একই অপশনগুলো কিন্তু আমরা পেতে পারি। হ্যাঁ, আমি এটা করতে চাই না, আনডু করি, এখানে ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল জি বা কন্ট্রোল জেড দিয়ে চাপি আনডু হয়ে গেছে। ওকে, এটি হচ্ছে আমাদের কাট করা এবং পেস্ট করার একটি উপায়। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। আরেকটি উপায় আছে, ধরা যাক আমি এই পুরোটি সিলেক্ট করেছি, আমি কিন্তু এই যে ন্যাচারাল এর আগে আমি এখানে পেস্ট করতে চাই। তো এখানে কাটও করব পেস্ট করব, অর্থাৎ এখানে থাকবে না সেটা এখানে চলে আসবে। তো দেখুন আমি এখানে মাউসের বাম বাটন চেপে ধরি, দেখুন আমার কিন্তু এখানে কিন্তু একটা সেই প্লেস হোল্ডার বা একটি পয়েন্ট কিন্তু রয়েছে। হ্যাঁ, কার্সর রয়েছে, দেখুন এই প্লেস হোল্ডার পয়েন্ট রয়েছে। আমি এটা যেখানে রাখবো এবং ছেড়ে দেবো সেখানে কিন্তু পেস্ট হয়ে যাবে। দেখুন প্লেস হোল্ডার কার্সরটি দেখুন আমি এখানে ক্লিক করে ছেড়ে দিলাম, দেখুন লেখাটা কিন্তু ন্যাচারালি আগে এখানে পেস্ট হয়ে গেছে। তো অনেক সময় আছে যদি এটার একটা সুবিধা হচ্ছে যে একই পেজে বা কাছাকাছি পেজে যদি হয় তখন আমরা এটা ইজিলি মুভ করতে পারি। হ্যাঁ, ধরো যে আমি এটাকে মুভ করতে চাই, এখানে থেকে কাট করে এখানে দায়ের আগে পেস্ট হবে। তো দেখুন দায়ের আগে পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, এই ওয়ার্ডটি এই সেন্টেন্সটি রয়েছে, তারপর এটা পেস্ট হয়ে গেছে, প্লাস পরবর্তী প্যারাটা এখানে রয়ে গেছে। তো কাছাকাছি যদি হয়, হ্যাঁ ধরো যে এই লাইনটি আমি আরেকটি প্যারা করতে চাই। হ্যাঁ, ন্যাচের আগে দিলাম প্যারা, এন্টার মারি, আরেকটি প্যারা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমি খুব সহজে এখানে কাট হয়ে গেছে এখানে পেস্ট হয়ে গেছে সেটা করতে পারি। তাহলে আমরা কাট এবং পেস্টের দুটি অপশন এখানে আমরা শিখলাম। একটি হচ্ছে কাট করে অন্যত্র পেস্ট, আরেকটি হচ্ছে সিলেক্ট করে সেখান থেকে মুভ করে টেনে নিয়ে প্লেস হোল্ডার দিয়ে আমি অন্য কোথাও সরিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা এবার আমরা শিখব যে কপি করে পেস্ট করতে চাই। যেমন ধরা যাক আমি এই নামটি এখানে আছে, হ্যাঁ এটাকে আমি কপি করব, আমি আরেকটি জায়গায় এটাকে পেস্ট করব। তাহলে এখানে সেই অপশন কিন্তু আমি 3টা শিখে গেছেন, কপি অথবা এখান থেকে কপি অথবা কন্ট্রোল সি। দেখুন এখানে কপি রাখি, কন্ট্রোল সি। ওকে, আমার সাথে শর্টকাট ইউজ করি তাই আমি শর্টকাট ইউজ করে আপনাদের বলতে উৎসাহ দিচ্ছি। কন্ট্রোল চেপে ধরুন, সি বাটনে সি কিতে চাপলাম। ওকে, আবার সিটা ছেড়ে দিন, এবার কন্ট্রোলটা ছেড়ে দিন। কিন্তু শুধু সি চাপবেন কিন্তু কন্ট্রোলটা যদি ছেড়ে দেন আগেই তাহলে কিন্তু সি অটোমেটিক শুধু টাইপ হতে থাকবে, তাহলে কিন্তু কন্ট্রোল সি হবে না। ওকে,
তাহলে দেখুন কন্ট্রোল সি টাইপ হয়ে গেছে, তাহলে কিন্তু দেখুন পেস্ট অপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে ধরা যাক নেচারের আগে এখানে আমি পেস্ট করতে চাই, আমার পেস্ট এই দেখুন, যেহেতু আমার ফরম্যাটিং পেস্ট করা অলওয়েজ 4টি ফরম্যাটিং কিন্তু সাপোর্ট করে। হ্যাঁ, তো আমি সরাসরি পেস্ট করতে চাই, যে সেটিংস আছে সেই সেটিংস কন্ট্রোল যদি ভি চাপি অটোমেটিক্যালি কিন্তু পেস্ট হয়ে গেল। তাহলে দেখুন এই যে পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ এখানে সেটা রয়েছে এবং এখানেও সেটা রয়েছে। তাহলে কপি করলে যেটা হয় আগে যেটা ছিল সেটাও থাকবে এবং যেখানে পেস্ট করবো সেখানেও থাকবে। তো শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানেই আপনি কী পরিমাণ মাত্রায় কাট কপি পেস্ট করবেন। যদি হোল ডকুমেন্ট আপনি কাট করতে চান তাহলে পুরোটাই সিলেক্ট করবেন, তারপর কাট করবেন। যদি পুরোটা কপি করতে চান পুরোটা সিলেক্ট করবেন, কপি করবেন। বা যতগুলো অংশ, যতগুলো পেজ, হ্যাঁ, এটা শুধুমাত্র একটা পেজে কয়েকটা প্যারাগ্রাফ হবে তা না, বড় বড় পেজ, অনেকগুলো পেজও হতে পারে। তো সবগুলোই কাট কপি পেস্ট কিন্তু করা যায়। ক্লিপবোর্ডের আরও একটু বিষয় জেনে নেই, যে এই যে ক্লিপবোর্ড এই যে গ্রুপটি রয়েছে, আমরা এই বাটনে ক্লিক করে আমরা এই ক্লিপবোর্ড এই গ্রুপটিকে এক্সপ্যান্ড করি এবং দেখা যাচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা ডায়ালগ বক্স পেয়ে থাকি, এখানে বাম পাশে একটি উইন্ডো ওপেন হয়েছে যেটির নাম হচ্ছে ক্লিপবোর্ড। এবং বর্তমান ক্লিপবোর্ড অনেক স্মার্ট। কেন স্মার্ট সেটা বলছি। দেখুন, ধরা যাক আমরা কাট কপি পেস্ট যেহেতু শিখে ফেলেছি, ধরা যাক আমি এটিকে কপি করব। ওকে, কপি করার অনেকটি উপায় আমরা জেনে ফেলেছি। আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করি, সবচেয়ে সহজ। অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি দিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল প্লাস সি দিয়েও আমরা শর্টকাট দিয়েও কপি করতে পারি। ওকে, দেখুন কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করার সাথে সাথে দেখুন বাম পাশে দেখুন এই যে ক্লিপবোর্ডে আমরা বলেছিলাম ক্লিপবোর্ড হচ্ছে একটা পাত্র যেখানে আমরা কেটে রাখি। তাহলে দেখুন আমাদের ক্লিপবোর্ডে কিন্তু কেটে রাখা হয়েছে, অথবা কপি করলে কি কপি হয়ে ক্লিপবোর্ডে রাখা হয়, ঠিক আছে। আর কাট করলে কেটে রাখা হয়। ধরা যাক আমি কাট করবো এখান থেকে এটুকু। ওকে, ওকে, এটুকু আমি কাট করি। দেখুন আমি কাট করেছি, দেখুন এখানে নেই, এখান থেকে রিমুভ হয়ে এখানে চলে এসছে। হ্যাঁ, অলদো এখান থেকে। ওকে, আর এখান থেকে যে কপি করেছি সেটা এখানে চলে এসছে। আমি চাই আরও কিছু আমি কপি করব। ওকে, কপি করেছি, আমার এখান থেকে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে সাপোজ এইটুকু আমি কপি করি। দেখুন আমি যতবার কপি করছি বা কাট করছি সবই কিন্তু আমার ক্লিপবোর্ডের এই ট্রেতে বা এই পাত্রের মধ্যে জমা হচ্ছে। ওকে, তারপরে এখান থেকে আরেকটু অংশ ওকে আমি কপি করি। ওকে, দেখুন কপি হয়ে গেছে, অর্থাৎ বাম পাশে দেখুন কপি হয়ে গেছে। আচ্ছা, তো এখন ধরা যাক আমি এটাকে পেস্ট করব। আমি এক্সাম্পল হিসেবে যেহেতু আপনাদের দেখাচ্ছি, আমি রিটার্ন বাটন বা এন্টার বাটন ক্লিক করি এবং আমি আমার নির্ধারিত স্থান এখানে আমি পেস্ট করব। ওকে, এখন যদি দেখুন আমি পেস্ট করি, কমান্ড ভি দিয়ে পেস্ট করি অথবা রাইট বাটন ক্লিক করে দেখুন এই যে পেস্টের যে অপশনগুলো রয়েছে 4টি অপশন, হ্যাঁ দেখুন কিপ সোর্স ফরম্যাটিং ইত্যাদি ইত্যাদি। তো এই 4টি অপশন দিয়ে যদি আমি এখানে পেস্ট করি, আমি লাস্ট যে অংশটি কাট করেছি অথবা কপি করেছি সেটাকে পেস্ট করতে পারবো এই 4টি উপায়ে। দেখুন আমি লাস্ট এই দেখুন যদি আমি এটা পেস্ট করি, দেখুন কি হলো, ইন্টারপ্ল্যানেটারি মিডিয়া। এই দেখুন বাম পাশে আমাদের লাস্ট যে ক্লিপবোর্ডের যে ফাইলটি আমি রেখেছি কপি করে বা কাট করে সেটি হচ্ছে এটা। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করি, অথবা যদি আমি কন্ট্রোল ভিও দিই দেখুন আমার সেই লাস্ট অংশটি পেস্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কন্ট্রোল জেড দিয়ে আনডু করি। বাট দেখুন আমার কাছে অনেকগুলো কপি রয়েছে, আমি চাইলে এখন যে কোনোটা কিন্তু এখানে পেস্ট করতে পারি। ধরুন এই যে আমি কার্সরটি রেখেছি, দেখুন দ্য ডিস্টেন্স, আমি এটা চাই, জাস্ট ক্লিক করলাম, দেখুন দ্য ডিস্টেন্স পেস্ট হয়ে গেছে। খুব দারুণ না? ওকে, অফিস 2019 ওয়ার্ড 2019 আমরা ব্যবহার করছি। ওকে, আমি এখানে যাচ্ছি জাস্ট দ্য সোলার সিস্টেম। ওকে, পেস্ট হয়ে গেল, কি দারুণ। এরপর আমি যাচ্ছি দ্য ইন্টারপ্ল্যানেটারি। ওকে, পেস্ট হয়ে গেল এবং তারপর আমি এন্টার মারি। ওকে, এন্টার মেরে সাপোজ আমি দ্য সোলার সিস্টেম এটা দিলাম। অর্থাৎ আমি যতগুলো খুশি এখানে আমি রেখে দিলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখুন আমার ক্লিপবোর্ড, হ্যাঁ, এই উইন্ডোটি বা এই প্যানেলটি আমাদের কত সহায়তা করছে। এবং আগে শুধুমাত্র লাস্টে যে অংশ কাট বা কপি করছি সেটা পেস্ট করা যেত, এখন মানে তার থেকে অনেক বেশি সম্ভাবনা। আমি যত খুশি এখানে অসংখ্য পরিমাণে আমি এখানে কপি অথবা কাট করে রেখে দিতে পারি, সেটা আমি ব্যবহার করতে পারি। আর যদি আপনি পেস্ট অল এখানে ক্লিক করেন তাহলে এই টেক্সটগুলি যেগুলি কাট অথবা কপি করে এই ক্লিপবোর্ডে রাখা আছে, ক্লিপবোর্ডের এই পাত্রে, সেখান থেকে
যেটা আগে রাখা হয়েছে সেটি আগে এবং যেটি সর্বশেষ রাখা হয়েছে সেটি সবার শেষে পেস্ট হয়ে যাবে। আমরা পেস্ট হলে ক্লিক করি। দেখুন উইথ এ ফিউ এক্সেপশনস এটি সবার শেষে কপি করে রাখা হয়েছে, সুতরাং এটি সবার শেষে পেস্ট হয়েছে, অর্থাৎ নিচে যেগুলো থাকবে সেগুলো সবার আগে চলে যাবে এবং সবার উপরে যেটা থাকবে সবার শেষে, কারণ সবার উপরে যেটা সেটি সবার শেষে এটাকে কপি বা কাট করে রাখা হয়েছে। এরপর যদি আপনি ক্লিপবোর্ডে কিছু রাখতে না চান, সম্পূর্ণ পরিষ্কার করতে চান, তাহলে ক্লিয়ার অল এখানে ক্লিক করুন এবং ইনস্ট্যান্টলি সমস্ত ক্লিপবোর্ডে রাখা টেক্সটগুলি রিমুভ হয়ে যাবে এবং ক্লিপবোর্ড প্যানেলটি ক্লোজ করার জন্য এই ক্লোজ এখানে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। আশা করি ক্লিপবোর্ডের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা ফরম্যাট পেইন্টার এই টুলটা সম্পর্কে একটু জানবো। ধরা যাক ফরম্যাট পেইন্টার কী করে, যে কোনো একটি ফরম্যাট সেটাকে কপি করে এটা দিয়ে যদি পেইন্ট করি, এই ব্রাশটি দিয়ে যদি আমরা পেইন্ট করি, আমরা যেখানে পেইন্ট করবো সেখানে ওই ফরম্যাটটি তৈরি হয়ে যাবে। ধরা যাক আমরা এই সোলার সিস্টেম, এটিকে আমি একটু ফন্ট দিতে চাই সেঞ্চুরি গথিক, বোল্ড, লাল কালার, সেন্টার অ্যালাইন্ড, সাইজ একটু বড়, ওকে। একটা শেড দিতে চাই, তো আমি শেডটা কি দিতে চাই, সাপোজ ধরা যাক আমি অপোজিট কালার, ওকে, গ্রিন দিতে চাই সাপোজ। তাহলে আমি এখন এই যে সেটিংসটি, হ্যাঁ, এই যে ফরম্যাটিংটি রয়েছে, এই ফরম্যাটিংটি কপি করে অন্য জায়গায় অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি কী করবো, এটাকে সিলেক্ট করব, আমি ফরম্যাট পেইন্ট এখানে ক্লিক করবো, তাহলে সাথে সাথে আমার সেটিংটা এই ফরম্যাট পেইন্টের মধ্যে কপি হয়ে গেছে। আমি টেক্সটের কাছে নিয়ে আসলে এখানে ব্রাশ শো করেছে, তো ব্রাশ শো করার কারণে আমি ধর হচ্ছে এখানে ব্রাশটাকে আমি সিলেক্টের মতো করে আমি এইজটাকে সিলেক্ট করি, দেখুন আমার পুরো সেই ফরম্যাটটা এখানে বসে গেল, ওকে। কিন্তু এটি করার ফলে যেটি হলো, আমি জাস্ট একবার যে ফরম্যাটটি এখানে রেখেছি সেটি আমি একবার পেস্ট করতে পারি, তার ফলে কিন্তু দেখুন এখানে সেই ফরম্যাটটিও আর নেই, আমি আর কার্সর দিয়ে আর এটাকে আর একাধিক জায়গায় কিন্তু আমি করতে পারছি না, ওকে। যদি দেখুন আমি যদি এখানে কার্সর রাখি, এখানে কিন্তু অলরেডি ইনস্ট্রাকশনস আছে, ফরম্যাট পেনটা কীভাবে ব্যবহার করা যায় সেটা দেখুন ইনস্ট্রাকশন আছে, দেখুন FOIA লেখা আছে, টু অ্যাপ্লাই দ্য ফরম্যাটিং ইন দ্য মাল্টিপল প্লেসেস ডাবল ক্লিক ফরম্যাট পেইন্টার, ওকে। ধরা যাক আমি সেটিংসটি অনেকগুলোতে অ্যাপ্লাই করবো, তাহলে আমি কী করতে হবে, এটা এখানে ক্লিক করলাম, ওকে, এখানে কপি হয়ে গেল। তো আমি এখানে ব্যবহার করবো মাল্টিপল জায়গায়, সুতরাং আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক, ওকে। তাহলে এই ব্রাশটি কিন্তু আমার একবার, এই দেখুন এখানে এটা অ্যাপ্লাই হয়ে গেছে, ওকে। আমার কিন্তু ঠিকই দেখুন ব্রাশটি কিন্তু আমার এখনও আছে, ওকে। সিলেক্ট করি, দেখুন আমি যত জায়গায় সিলেক্ট করবো সেখানে কিন্তু পেস্ট হয়ে যাবে এই ফরম্যাটটি, ওকে। তো ফরম্যাট পেইন্টার দিয়ে আমরা খুব সহজে একই ধরনের সেটিংস একাধিক জায়গায় আমরা পেস্ট করতে পারি, ওকে। তাহলে অনেকগুলো হেডিং খুব সহজে কিন্তু আমরা একে পেস্ট করতে পারি, খুব দ্রুত, ওকে। তাহলে ফরম্যাট পেইন্ট আমরা বুঝতে পেরেছি। তো দেখুন আমার এই ব্রাশটা যদি দেখুন আমার কিন্তু শেড এবং ফন্টের যে ফরম্যাট সবগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। দেখুন আমার এই পেইন্টারটি দিয়ে যদি আমি কিছু একটা প্যারাগ্রাফ টেক্সটের মাঝখানে সিলেক্ট করি, দেখুন তাহলে কি হয়, দেখুন পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট না করার কারণে শুধু টেক্সটের এফেক্টগুলো শুধু এখানে কপি হয়েছে, বাট আমার শেডিংটি কিন্তু আমি এখানে পাইনি। আমি যদি সানের উপর ক্লিক করি, দেখুন যেহেতুটা পুরো সানটা একটা প্যারা, সে দেখুন পুরো সানটা সে ফরম্যাটটি কিন্তু এখানে জাস্ট পেইন্ট হয়ে গেছে। তো ফরম্যাট পেইন্ট দিয়ে আমরা একই ধরনের ইফেক্টস বা একই ধরনের স্টাইল আমরা কিন্তু সব জায়গাতে আমরা কিন্তু খুব দ্রুত কপি করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা ক্লিপবোর্ড সম্পর্কে জানলাম, কাট, কপি, পেস্ট। এরপর আমরা এডিটিংয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিলেকশন। আমরা আসলে কী করতে চাই সেটা তো কম্পিউটারকে বলে দিতে হবে, দেখিয়ে দিতে হবে, আর সেটাই হচ্ছে কিন্তু সিলেকশন। তো সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সিলেকশনে কতটি উপায় আমাদের জানা দরকার, এখন আপনাদের সেটি আমি দেখাচ্ছি। ধরা যাক আপনি এখান থেকে এই পর্যন্ত সিলেকশন করবেন, তাহলে আপনি কী করবেন, দেখুন মাউসের বাম বাটনটি ক্লিক করুন, হ্যাঁ, ক্লিক করে চেপে ধরে টানতে থাকুন, ডানে আমাদের মাউস পয়েন্টার এখানে কিন্তু কার্সর আকারে, ব্লিঙ্কিং কার্সর নাই, এখন শুধু কার্সর হিসেবে সে কিন্তু আইবিম পয়েন্টার হিসেবে কিন্তু রয়েছে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে আমি যতখানি মুভ করছি দেখুন গ্রে কালার হয়ে গেছে, মানে সেটি হচ্ছে সিলেকশন এরিয়া। তো সিলেকশন এরিয়ার মধ্যে আমি কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখন মাউসের বাম বাটনটি ছেড়ে দিই, দেখুন সিলেকশন হয়ে গেছে, হ্যাঁ, এবং দেখুন মিনি টুলবার অলরেডি চলে এসেছিলো, আমি মাউস পয়েন্টারটি নাড়ানোর কারণে সেটি চলে গেছে, হয়তো সে বুঝতে পেরেছে যে আমি তাকে ব্যবহার করতে চাচ্ছি না। তো তাহলে আমি প্রথম যে সিলেকশন উপায়টা আমি বললাম যে আপনি কোথাও কার্সর ক্লিক করে আপনি মাউসটি ড্রাগ করতে থাকুন এবং
যেখানে আপনি শেষ করতে চান সেখানে আপনার কার্সরটি এনে মাউস পয়েন্টারটি ছেড়ে দিন, তাহলে ওই অংশটি সিলেক্ট হয়ে যাবে। এটি হলো একটি উপায়। ওকে, দ্বিতীয় উপায়টি হচ্ছে, দেখুন ধরা যাক আপনি একটি ওয়ার্ড সিলেকশন করতে চান। হ্যাঁ, ধরা যাক সাউথ ওয়েস্ট এই ওয়ার্ডটি সিলেকশন করতে চান। আপনি ডাবল ক্লিক করুন। দেখুন ডাবল ক্লিক করলে কী হয়, একটি ওয়ার্ড সিলেকশন হয়। ওকে, এখন এবার আমি 1 2 3 আমি যদি তিনবারে ক্লিক করি তাহলে দেখুন একটি প্যারাগ্রাফ সিলেকশন হয়েছে। ওকে, তাহলে শুধুমাত্র প্যারাগ্রাফ সিলেকশনের ক্ষেত্রে বা একটি ওয়ার্ড সিলেকশনের জন্য কিন্তু আমি ডাবল ক্লিক বা ট্রিপল ক্লিক করতে পারি। হ্যাঁ, ধরো যে বাংলাদেশ ওয়ার্ডটি সিলেক্ট করবো, ডাবল ক্লিক করি, 1 2 3, তাহলে 3বার ক্লিক করলে পুরো প্যারাগ্রাফ সিলেকশন করা যাবে। ওকে, আরেকটি উপায় রয়েছে। দেখুন আমি এখানে ধরা যাক দিস থেকে শুরু করে আমি অনেক দূর সিলেক্ট করতে চাই, আমি এখনও বলতে চাচ্ছি না, বাট আমি এখানে দিসে ক্লিক করলাম। তো দেখুন দিসের এখানে কিন্তু আমার কার্সরটি রয়েছে। আমি কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরি। হ্যাঁ, শিফট বাটন চেপে ধরি। এরপর দেখুন আমি ডান পাশের অ্যারোটি, রাইট অ্যারোটি আমি চাপতে থাকি। দেখুন আমার কিন্তু লাইনগুলো ডান পাশে যত ক্যারেক্টার আছে, আমাদের প্রত্যেকটি যে ফন্ট এখানে কিন্তু একটা ক্যারেক্টার বলা হয়, এবং ডান পাশে চাপতে থাকি। দেখুন প্রত্যেকটি ক্যারেক্টার আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, আমার একটি লাইন সিলেকশন করার জন্য এখানে রাইট অ্যারোটি খুব ভালো, কিন্তু ধরছি আমি অনেকগুলো লাইন সিলেকশন করবো, তাহলে আমি কী করবো, এখন দেখুন আমি নিচে ডাউন অ্যারোটি ক্লিক করি। দেখুন ডাউন অ্যারোতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার একটা দুটো ক্যারেক্টার না, আমার কিন্তু প্রত্যেক লাইন সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং দেখুন আমি আরেকটু ডাউন অ্যারো আমি চাপি। দেখুন আমি যাচ্ছি যে এই লাইনে পুরোটা সিলেক্ট করবো, তাহলে আমি ডান দিয়ে কিন্তু আমি রাইট অ্যারো ক্লিক করে আমি যাচ্ছি। আমি যদি চাইতাম আরও বাম পাশে, তাহলে কিন্তু লেফট অ্যারো চাপতে পারতাম। ধরা যাক আমি বেঙ্গল পর্যন্ত রাখতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে হুইচ পর্যন্ত চলে গেছে, আমি এখানে বামে আসলে বেঙ্গল পর্যন্ত আমি রাখতে পারি। আর আমি যদি চাই না আমি ডান পাশ পর্যন্ত পুরো সিলেক্ট করব, তাহলে আমি রাইট অ্যারো ক্লিক করতে থাকি। দেখুন আমার সিলেক্ট হয়ে গেছে। তাহলে এটি হচ্ছে আর একটা সিলেকশনের উপায়, যে শিফট বাটন চেপে ধরে আমার অ্যারোগুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এরপর সিলেকশন আরেকটি উপায় রয়েছে, সেটিও বেশ ভালো। দেখুন বাম পাশে কিন্তু এখন আমাদের মাউস পয়েন্টার অ্যারোটি রয়েছে। হ্যাঁ, এখানে আমি ক্লিক করে দেখুন ড্র্যাগ করতে থাকি, দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার সিলেকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এভাবে যতগুলো পেজ আমি নামতে থাকবো সবগুলো কিন্তু সিলেকশন হয়ে যাবে। তাহলে কিন্তু সরাসরি বাম পাশ থেকে ক্লিক করে এটা করতে পারি। হ্যাঁ, ডান পাশ থেকে কিন্তু দেখুন আমাদের কিন্তু সেই মাউস পয়েন্টার, হ্যাঁ মাউস অ্যারো যে পয়েন্টার রয়েছে সেটা কিন্তু আসছে না, সুতরাং শুধু বাম পাশ থেকে এটা সিলেকশন করা যায়। ওকে, এখন আরেকটি সিলেকশন উপায়, ধরা যাক আপনি লং পেজ, আপনার 10টা পেজ রয়েছে, তার মধ্যে আমি 5টা পেজ সিলেকশন করতে চান। হ্যাঁ, তো সেক্ষেত্রে লং অ্যামাউন্ট টেক্সট অনেকগুলো যদি সিলেকশন করতে, সেক্ষেত্রে আপনি কী করবেন, ধরা যাক আমি এখানে ডিউরিং থেকে শুরু করে আমি এখানে একেবারে সেই দেখুন পারসেপশন, প্রিসিপিটেশন এই পর্যন্ত আমি সিলেক্ট করতে চাই। দেখুন আমাদের যে বাম পাশে অ্যারোটি দিয়ে সিলেক্ট করার একটা লিমিটেশন আছে। হ্যাঁ, প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, দেখুন কোনো লাইনে মাঝামাঝি পর্যন্ত কিন্তু সিলেক্ট করতে কিন্তু আমরা পারতেছি না। ওকে, তো এখন এই যে সিলেকশনটা আমরা দেখব কোনো আর থেকে, ধরা যাক এই ফ্রম থেকে। হ্যাঁ, আমি এখানে মাউসের বাম পয়েন্টারে ক্লিক করলাম, আমি ধরা যাক নিচে প্রিসিপিটেশন করেছি, এখন সিলেক্ট করবো। তাহলে আমি এখন শিফট বাটন চেপে ধরি, আমি এই লাস্ট এন্ড পয়েন্ট যেখানে যে পর্যন্ত সিলেক্ট হচ্ছে সেখানে আমি কিন্তু জাস্ট শিফট বাটন চেপে ধরে আমি মাউসের বাম বাটনটি ক্লিক করি, তাহলে পুরোটা এরিয়া কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আগেবার বলেছিলাম যে আমরা কোথাও কার্সরটি রেখে শিফট বাটন চেপে ধরে অ্যারোগুলো দিয়ে কন্ট্রোল করতে পারি, আর অ্যারোগুলো দিয়ে কন্ট্রোল করা কিন্তু 1-2 পেজ হতে পারে, কিন্তু 5-10 পেজ যদি হয় তখন কিন্তু আমরা অ্যারোগুলো দিয়ে এতগুলো কন্ট্রোল করতে পারবো না। তখন আমরা যেটা করব সেটি আমাদের মাউস পয়েন্টারটি স্টার্টিং পয়েন্টে রাখবো এবং এন্ডিং পয়েন্টের আগে আমি শিফট বাটনটি চেপে ধরে, দেখুন এন্ডিং পয়েন্টের আগে শিফট বাটনটি চেপে ধরে জাস্ট ক্লিক করুন, পুরো এরিয়াটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এটি একটি ভালো উপায়। হ্যাঁ, এটি ভালো উপায় আপনাদের। দেখুন 5টি উপায় আপনাদের কিন্তু বলে দিলাম, এবং আরেকটি উপায় আমি 6টি উপায় এখানে আপনাদের বলছি। আরেকটি উপায় হলো, ধরা যাক আমি এখানে ক্লাইমেট চেঞ্জ কতগুলো খুচরা আমি সিলেক্ট করতে চাই। ধরা যাক এখানে টাইডাল বোর্ডস রাখতে চাই, সাপোজ এইটা। তো ধরা যাক আমি এগুলো সিলেক্ট করতে চাই, একটা অংশ সিলেক্ট করলাম, তারপর আমি ক্লাইমেট অফ ইংল্যান্ড এই পর্যন্ত সিলেক্ট করতে চাই। হ্যাঁ, শুধু এই লাইনটা সিলেক্ট করতে চাই, পুরো টেক্সট না। আমি যদি শিফট চেপে এখানে আসি, দেখুন পুরোটা সিলেক্ট হয়ে গেছে, তা আমি চাচ্ছি না। তাহলে এখানে সিলেক্ট করি, হ্যাঁ
কন্ট্রোল বাটন চেপে ধরি, এখানে সিলেক্ট করি, দেখুন কন্ট্রোল বাটন চেপে আমি যা সিলেক্ট করবো তাই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল বাটন কিন্তু ছাড়া যাবে না, আমি কন্ট্রোল বাটন চেপে থাকা আছে। এই অবস্থায় যদি আমি দেখুন চাকা ঘুরাই, আমি কিন্তু দেখুন জুম ইন জুম আউট করতে পারছি। হ্যাঁ, তো কন্ট্রোল বাটন কিন্তু অনেক ফাংশন রয়েছে, কারণ কন্ট্রোল কী করে, সব কিছু কন্ট্রোল করে। শিফট বাটন কী করে, শিফট বাটন সে সব কিছু কমান্ডগুলিকে পরিবর্তন করে বা অল্টারনেট করে ইউজ করতে সাহায্য করে। হ্যাঁ, এবং একইভাবে শিফট বাটন ছাড়া অল্টারনেট বাটন দিয়েও আমরা ফাংশন অল্টার করে বা পরিবর্তন করে ব্যবহার করতে পারি। তো আমরা এখানে যেটা করছি কন্ট্রোল, হ্যাঁ, তো কন্ট্রোল চেপে ধরে চাকা ঘুরেছি, আমি কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো আমি কন্ট্রোল বাটন চেপে ধরে কিন্তু আমি আরেকটি লাইন বাটন চেপে ধরেছি, আমি এই লাইনটি সিলেক্ট করলাম, তাহলে দেখুন আমার কিন্তু আলটিমেটলি একটা দুটো তিনটা লাইনই কিন্তু সিলেক্ট হয়ে গেছে, অন্যান্য কিছু সিলেক্ট হয়নি। আমি চাচ্ছি এটাকে আমি কালারটা চেঞ্জ করবো, এখানে সিলেক্ট করে আমি লাল করে দিলাম এবং বোল্ড করে দিলাম। তাহলে দেখুন আমি কিন্তু সিলেকশন করার আপনাদের কিন্তু 6টি উপায় বলে দিয়েছি। আশা করি আপনাদের সিলেকশন করতে আর হয়তো সমস্যা হবে না। ওকে, সিলেকশন যখন আমরা করতে পেরেছি, তাহলে এবার আমরা দেখি, দেখুন আমাদের এখানে এই যে এডিটিং এই যে সেকশন বা গ্রুপটি রয়েছে, এখানে দেখুন সিলেকশনে কয়েকটা অপশন রয়েছে। এখন সিলেক্ট অল। ওকে, আমরা আগে 6টি উপায় শিখেছি, কারণ 7 নম্বর উপায়টি আমি আপনাদের বলি যে আমি যে পুরো ডকুমেন্ট সিলেক্ট করতে চাই, তাহলে শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ধরে চাপ। হ্যাঁ, তাহলে আগে 6টি বলেছি, এবার 7 নম্বর উপায় কন্ট্রোল চেপে তাহলে আমি পুরোটা সিলেক্ট করতে পারি। এখানে চেপে ধরে যদি পুরোটা নেই, হ্যাঁ, এটা সিলেক্ট করতে পারি পুরোটা, বাট যদি ডকুমেন্ট 50 পেজ হয়ে থাকে সেক্ষেত্রে আমি কিন্তু এইভাবে সিলেক্ট করতে পারছি না। তাহলে আমাকে সম্পূর্ণ এরিয়া সিলেক্ট করতে কী করতে হবে, কন্ট্রোল কন্ট্রোল চাপুন, কিবোর্ড থেকে চাপুন, হবে কন্ট্রোল হয়ে গেল। ওকে, আমি বাইরে কোথাও ক্লিক করি, ডিসিলেক্ট হয়ে গেল, আচ্ছা গেল। এবার সিলেক্ট অবজেক্ট, ধরা যাক টেক্সট বাদে যদি আমার কোনো ছবি থাকতো তাহলে কিন্তু এখান থেকে সিলেক্ট আমি অবজেক্ট করতে পারতাম। দেখুন আমি সিলেক্ট অবজেক্ট কিন্তু আমি করে আছি, দেখুন এটা অপশন কিন্তু অ্যাক্টিভ, সুতরাং আমি যতই এখানে সিলেকশন করতে চাই দেখুন আমার টেক্সট কিন্তু সিলেকশন হচ্ছে না, কারণ অবজেক্ট হচ্ছে টেক্সট ছাড়া বাকি জিনিস, যেমন ছবি হতে পারে, ভিডিও হতে পারে ইত্যাদি। হ্যাঁ, তাহলে অবজেক্ট এখান থেকে আমরা সিলেকশন করতে পারি। এছাড়া দেখুন সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিংস। সিমিলার ফরম্যাটিং যদি থাকে কিন্তু নো ডাটা, সেগুলো কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারি। এছাড়া সিলেকশন প্যান কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি। এখানে আমাদের যখন এই ডকুমেন্ট অনেক ধরনের রিচ ডকুমেন্ট হবে, ছবি থাকবে, ভিডিও থাকবে, অনেক ধরনের সেটিংস থাকবে, অনেক ধরনের লেয়ার থাকবে, তখন কিন্তু আমাদের সিলেকশন এই প্যানটি কিন্তু দরকার হবে। ধরা যাক আপনি যদি ইলাস্ট্রেটর চালাতে জানেন, ইলাস্ট্রেটরে কিন্তু দেখবেন অনেক ধরনের লেয়ার, ফটোশপ অনেক ধরনের লেয়ার নিয়ে কাজ করা যায়, একাধিক লেয়ার আলাদাভাবে সিলেকশন করে। তো আমি এখান থেকে এটাকে আবার ক্লিক করি, তাহলে দেখুন অপশনটি ডিসিলেক্ট হয়ে গেছে, সুতরাং এখন আমি আমার টেক্সট সিলেকশন করতে পারি। ওকে, এখন আমার যেটা দরকার হবে, আমি ফাইন্ড এবং রিপ্লেস এই দুটি শিখব। ধরা যাক এখানে এই যে ওয়ার্ড ইংল্যান্ড, হ্যাঁ, আমার ইংল্যান্ড ওয়ার্ডটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটা ছিল বাংলাদেশ, সুতরাং আমি এখানে ইংল্যান্ড রয়েছে, এখানে ইংল্যান্ড রয়েছে, হ্যাঁ, আর কোথাও আছে কিনা জানি না, বাট আমি এই দুটো ওয়ার্ডকে আমি কিন্তু চেঞ্জ করতে চাই। ধরা যাক আমি এই ওয়ার্ডগুলো বাংলাদেশ করব, তাহলে আমি কিন্তু ফাইন্ড আগে সিলেক্ট করি যে কোথায় কোথায় আমার এই ইংল্যান্ড শব্দটি রয়েছে, অথবা ধরা যাক আমার বাংলাদেশ ওয়ার্ডটি কতটা রয়েছে আমি সেটা খুঁজতে চাই। তো ধরা যাক BANGLA, দেখুন বাংলা এই ওয়ার্ডটি রয়েছে কিন্তু আমার 8 বার অলরেডি চলে গেছে, কিন্তু দেশ শব্দটি সম্পূর্ণ করি, দেখুন বাংলাদেশ শব্দটি রয়েছে কিন্তু আমার 8 বার। হ্যাঁ, এবং দেখুন আমার এখানে ডকুমেন্ট রয়েছে, পেজ 2টা রয়েছে আমার, এখানে দেখুন 723টি ওয়ার্ড রয়েছে আমার ফুল ডকুমেন্টে। হ্যাঁ, এখানে স্ট্যাটাস বা কিন্তু স্ট্যাটাস দেখা যায়। হ্যাঁ, এবং দেখুন কোন কোন প্যারায় রয়েছে, এই দেখুন এখানে রয়েছে বাংলাদেশ। হ্যাঁ, পরে আরেকটি প্যারা, দেখুন প্যারা, তারপর আরেকটি প্যারা 1947। হ্যাঁ, দেখুন এটা। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এই প্রত্যেকটি অপশন রয়েছে, আমি কিন্তু এভাবে কিন্তু খুঁজে বের করতে পারি। আমার যে কোনো একটি বড় ডকুমেন্টে অনেক ধরনের ওয়ার্ড থাকে, সেখান থেকে দেখা যায় কারোর নাম আমার সিলেক্ট করতে হবে, কোনো একটা স্পেসিফিক অংশ আমাকে পড়তে হবে, আমি কিন্তু তখন এখানে ফাইন্ড দিয়ে সেখানে খুঁজতে পারি। ওকে, এবং খুঁজে যদি আমি কিন্তু রিপ্লেস করতে চাই আরেকটি, সেজন্য আরেকটি কমান্ড রয়েছে, তো রিপ্লেস কমান্ড। তো রিপ্লেসে কী হয়, সেটা ফাইন্ডও হয় এবং আরেকটি ওয়ার্ড দিয়ে আপনি সেটা রিপ্লেস করতে চান। ধরো যে এখানে হ্যাঁ আমি বাংলাদেশ ওয়ার্ডটি আমরা চাপি, বাংলাদেশ, তাহলে হচ্ছে বাংলাদেশ ওয়ার্ডটি আমি খুঁজবো এবং সেটাকে রিপ্লেস করবো। কী দিয়ে করবো, সামথিং কিছু দিয়ে করবো। হ্যাঁ, ধরা যাক আমার এখানে ইংল্যান্ড ওয়ার্ডটি রয়েছে, ইংল্যান্ড ওয়ার্ডটি আমি এখানে আসলে ইংল্যান্ড ওয়ার্ডটি বাংলাদেশ দিয়ে রিপ্লেস করবো। তো আমি খুঁজবো কি, ফাইন্ড হোয়াট করবো কি, ইংল্যান্ড। ওকে, সেটাকে আমি রিপ্লেস করবো কি দিয়ে, বাংলাদেশ দিয়ে। হ্যাঁ, বা BD দিয়ে, সাপোজ ধরলাম আমি B। ওকে, তা দেখুন
আমি রিপ্লেস বাটনে ক্লিক করার সাথে সাথে সে খুঁজতে শুরু করবে এবং দেখুন সে খুঁজে একটি পেয়েছে, হ্যাঁ, ইংল্যান্ড। তাহলে আমি এটাকে রিপ্লেস করতে চাই, ইয়েস আমি রিপ্লেস করতে চাই। দেখুন সে রিপ্লেস হয়ে গেল। হ্যাঁ, আমি যদি দেখুন আমার কিন্তু সে প্রথম অংশ থেকে শুরু করেনি, আমি এখান থেকে শুরু করেছি। তাই আমি যদি আবার ইয়েস দিই, সে কিন্তু আবার এখান থেকে সিলেকশন বা ফাইন্ড করতে শুরু করবে এবং সেটা আমি রিপ্লেস করতে দিই, সে কিন্তু রিপ্লেস হয়ে গেছে। এবং আমার এই ডকুমেন্টে মাত্র 2টি ওয়ার্ড ছিল বাংলাদেশ, তাই সরি 2টো ওয়ার্ড ছিল ইংল্যান্ড, সেই 2টো ওয়ার্ডকে বিডিতে আমি রিপ্লেস করতে পেরেছি। ধরা যাক আমি এখানে লিখি বাংলাদেশ, বাংলাদেশ। ওকে, তাহলে এবার আমি দেখুন বাংলাদেশ যতগুলো সেগুলো রিপ্লেস করতে চাই। হ্যাঁ, তাহলে দেখুন আমি এখান থেকে এন্টার বাটন চাপ দিই কিবোর্ড থেকে। এটা চাপ দিলে দেখুন প্রথমে সে শুরু থেকে কিন্তু খোঁজা শুরু করে দিয়েছে এন্টার বাটন চাপ দিয়ে। হ্যাঁ, তো আমি রিপ্লেস করতে চাই, ইয়েস, হ্যাঁ রিপ্লেস হয়েছে। দেখুন আমি তো রিপ্লেস অল যদি দিই, দেখুন সে পুরো ডকুমেন্ট খুঁজবে এবং দেখতে পাচ্ছি সে আরও 6টি বাংলাদেশ শব্দ পেয়েছে। আমি যদি সবগুলো রিপ্লেস করতে চাই, আমি যদি ইয়েস দিই, দেখুন পুরো 80 সহ বাকি 6টি মোট 7টি শব্দ কিন্তু পেরিয়ে দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তো আমি এগুলোকে আন্ডু করতে চাই, কন্ট্রোল সি আন্ডু, কন্ট্রোল সি আন্ডু, এটা না। এবার আসি রিডু করবো, যেহেতু আমি বিডি চাচ্ছি, শুধু আমি রিডু ভার্জন রাইট সাইড ক্লিক, ওকে ঠিক আছে, ক্লাইমেট অফ বিডি। এবং দেখুন রিপ্লেসের মধ্যে আরও একটি বিষয় রয়েছে কিন্তু কেস সেন্সিটিভিটি, যে মোর অপশনে যদি আমি যাই, সাপোজ ম্যাচ দ্য কেস, ধরো যাক আমি খুঁজবো কিন্তু বিডি, সাপোজ হ্যাঁ বি ডি। ওকে, ধরা যাক আমার এই বিডিটা যদি ডিটা থাকতো সাপোজ ছোট, হ্যাঁ বি ডি ছোট। হ্যাঁ, আমাদের কিন্তু বিডি ছিল মোট 2টো। এখন সে দেখুন কি খোঁজে, ওকে ফাইন্ড হোয়াট করবে সে বি ডি। ওকে, আমি রিপ্লেস করবো বাংলাদেশ। ওকে, তার আমি কিবোর্ড থেকে কী করবো, এন্টার বাটন চাপ দিই। দেখুন সে কিন্তু খুঁজতে পেরেছে যে বিডি রয়েছে। আমি কিন্তু ফাইন্ড নেক্সট আমি রিপ্লেস করতে চাচ্ছি না, ওকে ফাইন্ড নেক্সট। দেখুন সে বিডি এখানে পেয়েছে। লুক, এখানে হচ্ছে বিডি বড় হাতের, এটা কিন্তু বিডি মিক্স আপার কেস লোয়ার কেস রয়েছে। ওকে, তো আমি যেটা করতে চাই, দেখুন ম্যাচ দ্য কেস। তাহলে দেখুন এবার যদি হয়, তাহলে কিন্তু শুধু বিডি 2টো বড় আছে, কিন্তু 2টো বড়কেই খুঁজবে, নিচেটাই খুঁজবে না। দেখুন কী হয়, আমি এন্টার বাটন চাপ দিই, দেখুন দেখুন সে এটা খুঁজেছে। ওকে, আমি রিপ্লেস করে দিলাম, ওকে রিপ্লেস হয়েছে। দেখুন আর কিন্তু সে খুঁজছে না। ওকে, দেখুন নো রেজাল্টস। ওকে, কারণ এখানে কেস ম্যাচ করেছে কিন্তু ওই উপরেরটাই। আমি যদি একে তুলে দিই, আমি যদি আবার এন্টার বাটন চাপি, দেখুন তখন কিন্তু সে এইটাও খুঁজে পেয়েছে। এখন যদি আমি রিপ্লেস করতে চাই, ওকে রিপ্লেস হয়ে গেল। তো তাহলে আমি কিন্তু কেস সেন্সিটিভিটি বা ম্যাচ কেস দিয়েও আমি এর কিন্তু রিপ্লেস করতে পারি। ওকে, ক্লোজ। তাহলে বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওতে অনেকগুলি বিষয় কিন্তু আপনি শিখতে পেরেছেন। আপনি শিখতে পেরেছেন যে আমরা কি করে টেক্সট ওয়ার্ডের মধ্যে আপনি এন্ট্রি করবেন, ইনসার্ট করবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কী করে ইনসার্ট করবেন, তার অ্যালাইনমেন্টে ডাবল ক্লিক করে কোন পজিশনে আপনি সেটি ইনসার্ট করতে পারবেন। আপনি ভয়েস টাইপিং করে কী করে টাইপিং করতে পারবেন, হ্যাঁ অটোমেটিক টাইপিং, ভয়েস টাইপিং, সেটা বাংলায় হোক, ইংলিশ হোক, গুগল ডকে হোক, সেটা করতে পারবেন। কাট কপি পেস্ট শিখলেন, সিলেকশন শিখলেন এবং সর্বোপরি আমাদের কিন্তু এডিটিং গ্রুপটিও শিখে ফেললেন, হ্যাঁ ফাইন্ড, রিপ্লেস এবং সিলেকশন। এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে আমরা টেক্সট যেহেতু এন্ট্রি করেছি বা ইনসার্ট করেছি, এই টেক্সটগুলোকে আমরা কোন উপায় ফরম্যাট করব, পরবর্তী উপায়। কারণ আপনি শুধু টাইপ করলেই তো হবে না, টাইপ অনেকেই করতে পারে, কিন্তু ফরম্যাট হচ্ছে আসল। আপনার ডকুমেন্টের লুক কীরকম হবে, দেখতে কেমন হবে, কতটা সুন্দর হবে, সেটা ডিপেন্ড করে টোটালি ফরম্যাটিংয়ের উপর। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্টে ঘরে লিখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন এবং হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আমি যে ভিডিওটি আপলোড করব তার নোটিফিকেশন আপনার দুয়ারে গিয়ে বা আপনার অ্যাকাউন্টে গিয়ে পৌঁছাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।